সুখ মৃদু চিৎকার দিয়ে বলল, উঠুন, উঠুন আগে। ঋত্বিক উঠল না, ওভাবেই বসে থাকল। বলল, পাখি, ফিরে এসো না আমার কাছে। আমার করা সমস্ত অন্যায়ের শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি শুধু আমার কাছেই থাকো। সুখ এবার প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, ওকে ফাইন, আমি ফিরে যাব আপনার কাছে। তার আগে আপনাকে কিছু দেখানোর আছে আমার। ঋত্বিক মাথা তুলে তাকালো, অবাকও হলো খানিকটা। বলল, কি দেখাতে চাও? সুখ আশেপাশে তাকালো একবার। এখানে কাজটা করা রিস্ক। যদিও সিসিটিভি ক্যামেরা নেই, তারপরও কেমন যেন দেখায় বিষয়টা। সুখ বলল, আপনার দেওয়া কিছু উপহার আছে আমার কাছে। সেগুলো দেখাতে চাই আপনাকে। আমি গেটের কাছে দাঁড়াচ্ছি, আপনি আসুন। সুখ এক সেকেন্ডও সময় ব্যয় না করে প্রস্থান করল। সুখ চলে যাওয়ার কিছু সময় পর ঋত্বিক উঠে নিজেকে ঠিক করে নিল। সে ভেবে পাচ্ছে না সুখ তাকে কি দেখাতে চাই। সে তো কখনো সুখকে উপহার তো দূর ভালো ব্যবহারও করেনি। তাহলে? ঋত্বিক এসব ভাবতে ভাবতেই ক্লাসরুম ছাড়ল। কথা অনুযায়ী সুখ নিজের ক্লাস থেকে ব্যাগ নিয়ে সোনিয়াকে বলে গেইটের সামনে গিয়ে দাঁড়ালো। আর তখনই কোথা থেকে যেন উদয় হলো আশিক। সুখের সামনে এসে দাঁড়ালো ছেলেটা। এই যে, মিস রোজ, কথা কেন বলছেন না আমার সাথে? কি অপরাধ আমার? সুখ তাজ্জব বনে গেল আশিকের কথা শুনে। এই ছেলের সমস্যাটা কি? সুখ বলল, আপনি কি আমার পরিচিত অথবা আপন কেউ, যে প্রতিদিন আপনার সাথে কথা বলতে হবে আমার? আপনি চাইলে আমরা পরিচিত হতে পারি রোজ। সাথে আপনার আপনও। সুখের এমনিই মন মেজাজ ভালো না, তার উপর এসব কার সহ্য হয়? সে বলল, শুনুন, এই গায়ে পড়া স্বভাব আমার মোটেই পছন্দ নয়। আপনি বুঝতে পারছেন না আমি বিরক্ত হচ্ছি? মিস সুখ, আপনি হয়তো জানেন না প্রেমে পড়লে মানুষ একটু আধটু গায়ে পড়া হয়। আর নিজ স্বার্থে আপনাকে একটু বিরক্ত করতে হচ্ছে আমার, এই জন্য রিয়েলি সরি। সুখ তাচ্ছিল্য হাসল। প্রেমে পড়লে মানুষ গায়ে পড়া হয়? আসলেই, সুখও হয়েছিল বছর কয়েক আগে। এখন ঋত্বিকও হচ্ছে। ব্যাপারটা কেমন জানি লাগলো সুখের কাছে। সুখ কিছু বলার আগেই তার চোখে পড়ল ঋত্বিকের গাড়ির দিকে। ক্যাম্পাসের গেটের সামনে কালো রঙের গাড়ির জানালা দিয়ে ঋত্বিক তাকিয়ে আছে সুখের দিকে। তার চোখমুখ অস্বাভাবিক শান্ত। সুখকে বোধহয় আগাম ঝড়ের পূর্বাভাস জানালো। সুখ আশিককে আর কিছু না বলে ঋত্বিকের গাড়ির দিকে গেল। সে এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তার কি আশিকের সামনে ঋত্বিকের গাড়িতে ওঠা উচিত? তার ভাবনার মাঝেই ঋত্বিক গাড়ির হর্ন বাজালো। তবুও সুখ গেল না। এরপর ঋত্বিকই নেমে এলো গাড়ি থেকে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসার জন্য গাড়ির দরজা খুলে দিল। আশিক ভীষণ অবাক হলো এসব দেখে। তার মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। কে এই মেয়েটা? আর কে স্যারেরই বাকি হয়? আশিকের মাথায় যেন কিছুই আসছে না। সে দাঁড়িয়ে দেখে যাচ্ছে সবটা। ঋত্বিকের এমন কাজে সুখ আর দাঁড়িয়ে থাকল না। সে তপ্ত শ্বাস ছেড়ে গাড়িতে গিয়ে বসল। ঋত্বিক আশিকের দিকে বাঁকা চোখে একবার তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। সময় অপচয় না করে গাড়ি স্টার্ট করল। খুব দ্রুততার সঙ্গে ছাড়ল ভার্সিটি প্রাঙ্গণ। সুখ নির্বিকার ভাবে তাকিয়ে থাকল সামনের দিকে। কিছুক্ষণ পর ঋত্বিক যখন দেখল সুখ কিছুই বলছে না, তখন সে আশিককে নিয়ে নিজের রাগটা মনে চেপে থমথমে মুখে বলল, কোথায় যাব? সুখ তখন জানালা দিয়ে বাইরের শহর দেখছে। সেদিকে তাকিয়ে থেকেই বলল, যেখানে গেলে একান্তে আপনাকে কিছু দেখাতে পারবো। ঋত্বিক ভাবতে বসল, কি বলছে সুখ? কী বা দেখাতে চাইছে? কি হচ্ছে ব্যাপারটা? ঋত্বিক মাথায় একটা ফন্দি আঁটল। সে ফোন বের করে একটা নাম্বারে কল করল। সুখ সেসব কোন কিছুতেই মন দিল না। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হলে ঋত্বিক চাপা স্বরে বলল, খালা, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার জন্য আর স্বামীর জন্য কিছু কেনাকাটা করে আনুন। ড্যাশ 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 ড্যাশ। কিছু হয়নি। আপনি অনেক দিন বাড়িতে যান না। একটু মায়ের কাছ থেকে ঘুরে আসুন। ড্যাশ 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 ড্যাশ। কোন কিন্তু নয়। খালা, আমি আধা ঘন্টার ভেতরে বাড়িতে আসছি। এসে যেন দেখি আপনি শপিংয়ে গেছেন। ঋত্বিক কল কেটে একবার সুখের দিকে তাকালো। মেয়েটা তখনও অন্যদিকে ফিরে আছে। আপাতত সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেননা ঋত্বিক তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে জানলে হয়তো সুখ যেতে চাইবে না। ঋত্বিক গলা খাকারি দিয়ে সুখের মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। কিন্তু তোত্তারা মেয়েটা তবুও ফিরে তাকালো না। এই জন্য ঋত্বিক একটু জোরেই বলল, সুখ। সুখ এইবার ঘুরে তাকালো সামনের দিকে। তবু ভুলেও ঋত্বিকের দিকে তাকালো না। বলল,
বলুন, ছেলেটাকে বলনি তুমি ম্যারিড? না। ঋত্বিকের মেজাজ খারাপ হচ্ছে। একটু ভালোভাবে কথা বলতে কি সমস্যা ভাই? ঋত্বিক নিজ মনে আওড়ালো এসব। বলল, কেন বলনি? সবকিছু বলতে হবে আপনাকে? তাছাড়া যেই বিয়ে আপনি মানেন না, সেই বিয়ের কথা আমি কেন সবাইকে জানাবো? তবে কি চাইছো, আমি সবাইকে বলি? বলুন না, কে নিষেধ করেছে? মেয়েটা আজকে কথার রিউড়ি নিয়ে বসেছে। কোনো কথাই ছোঁয়ানো যাচ্ছে না। সুখ, তুমি আমার বিবাহিতা স্ত্রী। অতীতে যেটা হয়েছে তার জন্য তো আমি অনুতপ্ত। আর কতবার বলবো বলো, কি বললে তুমি মানবে? সুখ হেসে উঠল শব্দ করে। এটুকুতেই হাঁপিয়ে উঠছেন মিস্টার ঋত্বিক কিয়ান। আবার বলছেন ভালোবাসি, আমি যে 2টা বছর ধরে সহ্য করলাম। ঋত্বিক কথার প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না। কি বা বলবে সে? সুখের প্রতিটি কথা সত্য। ঋত্বিক সুখের মতো করে আজও ভালোবাসতে পারেনি। ততক্ষণে ওরা পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। ওরা গাড়ি থেকে নামল। বহুতল ভবন দেখে সুখ বলল, কোথায় এসেছি আমরা? তুমি বলেছিলে একান্তে কিছু দেখাতে চাও, তাই এখানে নিয়ে এলাম। সুখ আন্দাজ করতে পারল, এটা ঋত্বিকের বাড়ি। চলুন। ড্যাশ 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 ড্যাশ। ঋত্বিকের স্টাডি রুমে বসে আছে সুখ। সুখ ঋত্বিকদের বাসায় ঢুকে আগে থেকেই বলেছে, সে স্টাডি রুমে বসবে। আর কোথাও যাবে না, দেখবে না। সুখের কথা মতো ঋত্বিক ওকে এখানেই নিয়ে এলো। ওকে বসিয়ে রেখে কোথায় যেন গেল লোকটা। সুখ স্টাডি রুমের চারপাশটা দেখতে লাগলো। সবকিছুই পরিপাটি করে রাখা। ঋত্বিক নিজেও যেরকম পরিপাটি থাকে সবসময় তার জিনিসপত্রও সেরকম রাখে। এই গোছানো নিয়ে যে কত কথা শুনতে হয়েছে সুখকে। ঋত্বিক যদি পারত তবে সুখকেই বের করে দিত নিজের ঘর থেকে। তখন সে ছিল ভীষণ গোছানো। তার জিনিস এদিক থেকে ওদিক হলেই আর রক্ষা ছিল না সুখের। আগের দিনের কথা মনে করে আনমনে হাসল সুখ। সময় এখন পাল্টেছে। ততক্ষণে ঋত্বিক ধোয়া ওঠা চা নিয়ে হাজির হলো সুখের সামনে। সুখ এতে অবাক হলো বইকি। মানুষটা এখন চাও বানাতে পারে? সুখের তখনই মনে পড়ল, ঋত্বিকের সংসারে থাকাকালীন সময়ে, সুখ যদি অসুস্থও হতো তবুও ঋত্বিকের সমস্ত কাজ তাকে করতে হতো। ঋত্বিক এসব জিদের বসেই করত। সুখের অসুস্থতায় তার মায়ের হাতের চা পর্যন্ত খেত না। সুখের বানিয়ে দিতেই হতো। ঋত্বিক সুখকে চায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসল। গলা খাকারি দিয়ে বলল, চা নাও। সুখ এলোমেলো দৃষ্টি ফেলে চা নিল। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, তো আপনাকে যেটা বলছিলাম, আপনি তো আমার স্বামী তাই না? ঋত্বিক তাকালো সুখের দিকে। মেয়েটার উদ্দেশ্য কিছুতেই ধরতে পারছে না ঋত্বিক। হ্যাঁ তো, আপনি আবার আমাকে ফিরে পেতে চান তাই না? হ্যাঁ চাই, খুব করে চাই। আমাদের দেখা হয়েছে কতদিন আগে? 2 মাস, আর এখনই আপনি অধৈর্য হয়ে পড়েছেন তাই না? সুখ, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তাই না? দাঁড়ান, আমি আপনাকে কিছু দেখাতে চাই। ঋত্বিক কিছুই বুঝতে পারছে না। কি দেখাতে চাই সুখ? কেনই বা এত কথার জটিলতা? তার ভাবনার মাঝেই সুখ করে বসল আরেক কাজ। ঋত্বিক আনমনে তাকিয়েছিল সুখের দিকে। হঠাৎ সুখের এহেন কাজে ঋত্বিকের চোখ বড় বড় হয়ে গেল। কিছু একটা দেখে তার বুকের ভেতরটা জ্বলে উঠল। সুখ তার পরনের কালো ফ্রকটার চেইন খুলে ফেলল। যার ফলে বেরিয়ে এলো সুখের পিঠের আঘাতের দাগগুলো, তার উপর করা সকল নিষ্ঠুরতার প্রমাণগুলো। ঋত্বিক একটানে সুখকে বুকে টেনে নিল। নিজ হাতে সুখের জামার চেইন টেনে দিল। সুখ নিজেকে আর ধরে রাখতে পারল না। এতক্ষণের চাপা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইল। মেয়েটা কেঁদে ফেলল হু হু করে। ঋত্বিক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু সে এই কাজ কবে করল? তার তো মনেই পড়ছে। সুখ সরে যেতে চাইল ঋত্বিকের কাছ থেকে। কিন্তু পারল না। ঋত্বিক জড়িয়ে ধরে রেখেছে। সুখ কান্নামাখা গলায় বলল, এইবার বলুন, আপনার কাছে আমার যাওয়া উচিত? আমি কখনো আদৌ ভুলতে পারবো তো সবকিছু? ঋত্বিক সস্নেহে চুমু খেল সুখের চুলের ভাঁজে। পাখি, আমার অজান্তে কখন করে ফেললাম এত বড় কাজ? বিশ্বাস করো, আমি এতটাও নির্দয় নই। এ আমার দ্বারা হতেই পারে না। সুখ জোর করে সরে গেল ঋত্বিকের থেকে। হালকা চেঁচিয়ে বলল, আপনিই করেছেন মিস্টার ঋত্বিক। আপনিই করেছেন। ভালো করে মনে করুন। অবশ্য মনে করার চেষ্টা করাও আপনার জন্য বৃথা। মাতাল চিনেন? মাতাল হয়ে এসেছিলেন সেদিন রাতে। ঋত্বিকের মাথা ছিঁড়ে যাচ্ছে। দম বন্ধ লাগছে তার। একটু আগের সাজানো গোছানো স্টাডিরুম এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বইগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। টেবিল চেয়ার ভাঙা। বইয়ের তাক ভাঙা। তার হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সে কিছুতেই থামাতে পারছে না নিজেকে।
সুখকে সে এভাবে মেরেছে এটা ভাবলেই তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ঋত্বিক জানে সে তার জানামতে যা করেছে সেসব অন্যায়। সে সুখকে কথার আঘাতে জ্বালাতে চেয়েছে, কিন্তু নারীর গায়ে হাত তোলার মতো। ঋত্বিক আবার সজোরে ঘুষি মারে দেয়ালে, অন্য হাতটাও থেতলে যায় তাতে। ঋত্বিকের নিজের উপর রাগ কিছুতেই কমছে না। কিছুক্ষণ আগে, সুখ আমি সজ্ঞানে তো এসব করিনি। তুমি নিজেই তো বলেছ আমি মাতাল ছিলাম। তাহলে? সুখ আমি মন থেকে বলছি আমি অনুতপ্ত। সুখ আমি আমার ভালোবাসা দিয়ে নতুন স্মৃতি তৈরি করে নিব। আমার ভালোবাসার অতলে হারিয়ে যাবে তোমার এসব খারাপ স্মৃতিগুলো। তবু আমাকে একটা বার ক্ষমা করো। সুখ দাঁড়িয়ে মন দিয়ে শুনছিল ঋত্বিকের কথা। সে হেসে ফেলল এই পর্যায়ে। আচ্ছা মানলাম, এই আঘাতের কথা ভুলে গেলাম আমি। কিন্তু, আপনার সজ্ঞানে করা অপরাধের কি শাস্তি চান আপনি? কোন ভুলের কথা বলছো? আমি থাকতে, আমাদের বেডরুমে প্রস্টিটিউট আনলেন তখন? একজন স্ত্রী হয়ে কিভাবে সহ্য করেছিলাম জানেন? ঋত্বিকের চোখ বড় হয়ে গেল আপনা আপনি, সে আবার কবে এমন করব? প্রস্টিটিউট? ঋত্বিক এতটা জঘন্য নয়, কিছুতেই হতে পারে না। What nonsense are you talking about? Are you out of your mind? Prostitute a terra main jano to me. ঋত্বিক এগিয়ে যায় 2 কদম, হাতের আজলায় সুখের মুখখানা ধরে বলল। সুখ পাখি, তোমার কোথাও ভুল হচ্ছে পাখি। বিশ্বাস করো। ঋত্বিক কিছু বলার আগে সুখ বলল। মনে করুন মিস্টার ঋত্বিক, মনে করুন। আমাদের বিয়ের তখন 2 মাস মেইবি। আপনার নানি মারা গিয়েছিল। আমার পরীক্ষা ছিল তাই যায়নি। আমি শুয়েছিলাম আপনার রুমে। তারপর আর বলবো না আমি। এইবার আপনি ভাবুন কি করেছিলেন সেদিন। বাই দা ওয়ে, বেতারা চিহ্ন সাবলে আপনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন। ঋত্বিকের মাথা হ্যাং হয়ে গেছে। সুখের বলার সাথে সাথেই ঋত মনে পড়ে যায় সেদিনের ঘটনা। তার একটু ভুলের জন্য সুখ আজ এতবড় মিথ্যা নিজের মধ্যে সত্য হিসেবে পুষে রেখেছে। ঋত্বিক সবটা এক্সপ্লেইন করতে যাবে তার আগেই সুখ বলল। এখন যদি মনে করি, তো এরকম ছোটবড় হাজারটা অন্যায় আমি দেখাতে পারবো যা আপনি সজ্ঞানে করেছিলেন। কিন্তু কথা বাড়াতে চাই না আর। আমার যা বলার বলা শেষ। এখন শেষ কথা হলো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি ঋত্বিক। কিন্তু আপনার কাছে আর ফিরে যেতে চাই না। আপনার কাছাকাছি এলেই আমার অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে। আমার হৃদয়কে ছিন্নভিন্ন করে দেয় সময়ে অসময়ে। আমি সবসময় নিজেকে সামলে উঠতে পারি না। এখন আপনি যদি বলেন যে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তো দিতে পারেন। আমার আর কিছুই চাওয়ার নেই আপনার থেকে। আসছি আমি। সুখ ঋত্বিককে আর কিছু বলার সুযোগ না দিয়েই প্রস্থান করল। সুখের যাওয়ার পর কিছু সময় ঋত্বিক চুপচাপ দাঁড়িয়েছিল। শান্ত হয়ে, হঠাৎ সে গর্জে উঠল। এক নিমিষেই শেষ করে দিল সাজানো গোছানো স্টাডি রুম। চেয়ার উঠিয়ে টেবিলের উপর বাড়ি মারল সে। সুখ যে তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে এ যেন মেনেই নিতে পারছে না ঋত্বিক। মুদ্রার 2 পিঠ সমান হয় না। সুখ যেদিন অসুস্থ হয়েছিল, একবার যদি তার জ্ঞান ফিরত সে দেখতে পেত। যেই লোকটা তাকে স্ত্রী হিসেবে মানে না, তাদের বিয়েটাকে মানে না। সেই লোকটাই ওর শিয়রে বসে জলপট্টি দিচ্ছে। সেইবার যখন ঋত্বিকের বাবা মা সুখকে বাড়িতে রেখে টুরে গেল। ঋত্বিক সেদিন সন্ধ্যায় ফিরে এসেছিল বাড়িতে। কিন্তু সে সুখের সামনে আসেনি। এমন অনেক কথাই আছে যা সুখ জানে না। ঋত্বিকের নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। বারবার সুখের পিঠের দাগগুলো চোখে ভাসছে। আর সে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে নিজেকে আঘাত করছে। ড্যাশ 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 ড্যাশ। কেটে গেল প্রায় 1 সপ্তাহ। মনোরম একটা পরিবেশে বসে আছে দুজন। চারিদিকে সবুজের সমারোহ। নদীর পাড়ে বসে আছে সোনিয়া আর শৈল। অনেকক্ষণ আগেই তারা এসেছে এখানে। ভার্সিটির পরে শৈল সোনিয়াকে কফির অফার করেছিল। কিন্তু সোনিয়া তা চায়নি। সোনিয়ার ইচ্ছেতেই শৈল তাকে এখানে নিয়ে এসেছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। শৈল বলল, আমার সম্পর্কে তো সব জানেনি। বাড়িতে আমার বৃদ্ধ দাদা দাদি রয়েছে। আশা করা যায়, তাদের সাথে থাকতে আপনার কোন অসুবিধা হবে না। সোনিয়া জানে শৈল কি বোঝাতে চায়। তারপরও সে না জানার ভান করে বলল, আমি তাদের সাথে থাকব কেন? শৈল সোনিয়ার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর হঠাৎ করেই ফিক করে হেসে উঠল। বলল, আর কতদিন অন্যের বাড়িতে ভাড়া থাকবেন? এবার আপনার নিজের একটা বাড়ি হওয়া উচিত। সোনিয়া শৈলের আড়ালে মুচকি হাসল। মুখে বলল, আসলেই একটা বাড়ি হওয়া দরকার। কিন্তু কি আর করার, আমি তো এখনো স্টুডেন্ট। আগে পড়াশোনা শেষ করি, তারপর চাকরি বাকরি করে নিজে একটা বাড়ি কিনব। মাকে নিয়ে আর সুখকে সেখানে থাকব। শৈল ভেংচি কাটল। সোনিয়ার বাসায় তাকে নেবে না শুনে হতাশই হলো ছেলেটা।
শৈল বাসার কথা না বলে সোনিয়ার চাকরির কথা বলল। আপনার হাজবেন্ড থাকতে আপনি কেন কষ্ট করে চাকরি করবেন? আপনার বাড়ি দরকার, সেটা আপনার হাজবেন্ডকে বললেই তো হলো। উদ্ধৃতি চিহ্ন। আমার হাজবেন্ডকে কোথায় পেলেন আপনি? আমি তো জন্মগত সিঙ্গেল মানুষ। আপনি কি কিছুই বুঝতে পারছেন না সোনিয়া? কিসের কথা বলছেন? সত্যি বুঝছেন না? না তো। শৈল হতাশ হয়ে টপ্ত শ্বাস ফেলল। মনেমনে ভেবে ফেলল দারুণ কিছু আইডিয়া। ড্যাশ 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 ড্যাশ। আজ একটা সপ্তাহ ধরে ঋত্বিকের সাথে দেখা হয় না সুখের। সেদিন ঋত্বিকের বাসায় দেখা হয়েছে সুখের, আর হয়নি। ভার্সিটিতে আসে না ঋত্বিক। সুখের একদিন চিন্তা হচ্ছিল বলে সে ঋত্বিকের নাম্বারে কল করেছিল। কিন্তু ঋত্বিকের নাম্বারটাও বন্ধ। বিষণ্ণ বিকেলে সুখ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার ভালো লাগছে না কিছুই। কিসের জন্য তার এত মন খারাপ সে নিজেও জানে না। কেউ কেউ হৃদয় এমনভাবে থাকে, যেন চলে যাওয়ার পরও নিঃশব্দে বেঁচে থাকে প্রতিটি নিঃশ্বাসে। মানুষ ভুলে যেতে শেখে, কিন্তু হৃদয় শেখে না। সে শুধু অপেক্ষা করতে জানে, অনুপস্থিত এক উপস্থিতির জন্য। হঠাৎ তার পিছনে তিশা এসে দাঁড়ালো। রিমাও এলো। সুখ, তোর মন খারাপ? ওদের হঠাৎ ডাকে চমকে ওঠে সুখ। তিশার ইদানিং বেশ মন খারাপ। ক্যাম্পাসে গেলে যেই মেয়েটা সবসময় আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকতো সেই মেয়েটা এই কয়েকদিন ভার্সিটিতে গিয়ে মন মরা হয়ে বসে থাকে। কারো জন্য অপেক্ষা করে, ছটফট করে ভেতরে ভেতরে। সুখ বুঝতে পারে তিশার ছটফটানি। কিন্তু কার জন্য এত যন্ত্রণা পাচ্ছে মেয়েটা তা সুখ জানে না। অনেকবার জিজ্ঞেস করার পরও তিশা বলেনি। তিশা সত্যিটা বলে দিলে কি হতো কে জানে? না রে, মন খারাপ না। তোর মন খারাপ কি না সেটা বল। তিশা মলিন হাসে। একতরফা ভালোবাসাতে বুঝি এমন কষ্ট? সেই মানুষটা জানেও না তার জন্য কেউ একজন এতটা কষ্ট পাচ্ছে। একতরফা ভালোবাসা একটা অভিশাপ, যেখানে তুমি প্রতিদিন তাকে হারাও, অথচ সে জানেই না তুমি তাকে ভালোবাসো।